চলে এসেছি আবারও পলিটির ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে, যার মধ্যে আমরা পলিটির একের পর এক মোস্ট ইম্পর্টেন্ট যত সব টপিক রয়েছে, যেগুলো থেকে পরীক্ষায় বারংবার প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি বেশ কিছু ক্লাস আগে করে ফেলেছি, যার মধ্যে তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো কভার করিয়েছি। এবং তারপরে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আলোচনা করেছি। যারা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি করেছো তারা কিন্তু জলের মতন উত্তর করতে পেরেছো। ঠিক তেমনই আজও নিয়ে এসেছি তোমাদের সামনে দুটো মোস্ট ইম্পর্টেন্ট মানুষের ব্যাপারে আলোচনা, অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ টপিক, যেটা হবে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নিয়ে আলোচনা। তো চলো ক্লাস শুরু করে দিই। আজকের ক্লাসেও কিন্তু আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপকামিং যে কোনো পরীক্ষা দাও না কেন, সেটা হতে পারে রেলওয়ে, সেটা হতে পারে এসএসসি, সেটা হতে পারে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা, তোমরা এই জায়গা থেকে প্রশ্ন কমন পাবে। কিভাবে? আমরা প্রথমে চ্যাপ্টারটাকে বুঝবো, মানে কনসেপ্ট বুঝবো, তারপরে তোমাদের আমি PYQ করাবো। তোমরা যারা ক্লাসটা সম্পূর্ণ করবে জল ভাত করে উত্তর দিতে পারবে। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। 2027-এর জন্য লঞ্চ হয়ে গেছে আমাদের এসএসসি জিডি 2027 ব্যাচ। লাস্ট ইয়ারে আমাদের এই ব্যাচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেপেলে সিলেকশন পেয়েছে, তার ভিডিও তোমাদের কিন্তু ইউটিউবে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবছরও ঠিক তোমাদের সুবিধার্থে, তোমাদের রিকোয়েস্টে লঞ্চ হয়ে গেল এসএসসি জিডি ব্যাচ। আমি তোমাদের চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই ব্যাচ জয়েন করবে এসএসসি জিডির জন্য, দেশকে সেবা করার জন্য যারা জয়েন করতে চাও, তাদের জন্য কিন্তু লঞ্চ হয়েছে। তোমরা যদি আসো, তোমাদের আমরা একদম জিরো থেকে শুরু করে নেক্সট লেভেল অবধি পড়াবো, যাতে তোমরা চাকরি পেয়ে দেশকে সেবা করতে পারো বর্ডারে গিয়ে। দেখো ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, বেশি টাইম নেই, তাই লেট না করে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করতে পারো। নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। আর তার সাথে সাথে কিন্তু আমাদের আরও অন্যান্য ব্যাচ রয়েছে, একটু তোমাদের জানিয়ে দিই। দেখো আমাদের কিন্তু রয়েছে 0 to Pro 6.0 ব্যাচ, কিছুদিন আগেই কিন্তু এটা স্টার্ট হলো। এখানে কিন্তু আমরা জিরো থেকে তোমাদের একদম প্রো লেভেল অবধি পড়াই, যাতে যে কোনো চাকরি দেখবে আর ওড়াবে এরম ভাবে। নিচে হেল্পলাইন নাম্বারে কিন্তু এটার ব্যাপারেও জেনে নিতে পারো কথা বলে। বাকি আমাদের সাবজেক্ট বেসড ব্যাচ রয়েছে, এক্সাম বেসড ব্যাচ রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা চয়েস করতে পারো। ম্যাথসের ব্যাচ রয়েছে, ইংলিশ রয়েছে, জিএসজিকে রয়েছে। আমাদের কিন্তু কম্বো ব্যাচ রয়েছে, সব থেকে বেস্ট ব্যাচ, যেখানে তোমরা সমস্ত এক্সামের জন্য কিন্তু কভারেজ পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টিচার তোমাদের জন্য দিন রাত খেটে কিন্তু এই ব্যাচে কাজ করছে। সাথে রেলওয়ে রয়েছে, জেনারেল ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশ ফাউন্ডেশন রয়েছে। আর বেশি বিস্তারে বলছি না, তোমরা বাকিগুলো জানোই। আমরা প্রত্যেকটা ব্যাচে কিন্তু বেসিক টু অ্যাডভান্স পড়াই, চ্যাপ্টার ওয়াইজ পড়াই, এবং ট্রিক্স এবং তোমাদের কিন্তু বিভিন্ন গল্পের ছলে মুখস্থ করিয়ে দেওয়া আমাদের কাজ হয়। লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, তোমাদের কিন্তু সমস্ত ডাউট সলভিং ঠিক এখান থেকেই হয়ে যাবে। দেখো আর বেশি লেট না করে তোমরা অবশ্যই এই যে নাম্বারটা 8961997944, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে কিন্তু বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। চলে আসো, শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। চলো আমরা সোজাসুজি আমাদের টপিকে ঢুকে পড়ি। আমাদের প্রথম আজকে যে টপিক হবে সেটা হবে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের পিতার মতন শুনতে লাগছে সেই ব্যক্তিকে নিয়ে আজকে আমরা পড়বো। পরীক্ষায় এখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এদিক থেকে কান ধরে ওদিক থেকে কান ধরে প্রশ্ন করে, জিনিসটা পড়ে নি। প্রথমেই প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন আর্টিকেল। ভারতের সংবিধানে যা দেওয়া রয়েছে আমরা কিন্তু সেগুলোকে না মেনে চলতে পারি না, বা বলতে পারো সংবিধানে যা দেওয়া রয়েছে সেগুলোকে কিন্তু আমরা অক্ষরে অক্ষরে মেনে মেনে তারপরে চলি। তেমনি আমাদের আর্টিকেল 52 বলছে, যে ভারতে একজন রাষ্ট্রপতির উপস্থিতি, অর্থাৎ ভারতে একজন রাষ্ট্রপতির প্রয়োজনীয়তা, ভারতে একজন রাষ্ট্রপতির যে থাকা দরকার সেটা কিন্তু উল্লেখ করেছে আর্টিকেল 52। 53 নম্বর আর্টিকেল বলছে রাষ্ট্রপতির ক্ষমতা, মানে রাষ্ট্রপতি তো হলো দেশের মধ্যে, ভালো কথা। 52 নম্বর আর্টিকেল বললো যে দেশের মধ্যে একজন রাষ্ট্রপতি থাকবে, কিন্তু রাষ্ট্রপতির কাজ কি হবে, রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে? তো রাষ্ট্রপতির কাজ বা ক্ষমতা 53 নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে। 54 নম্বর আর্টিকেল বলছে রাষ্ট্রপতি নির্বাচন, মানে রাষ্ট্রপতির যে ভোট হবে সেই ভোটে কারা ভোট দেবে, কি বৃত্তান্ত। 54 নম্বর আর্টিকেল রাষ্ট্রপতির ইলেকট্রাল কলেজের ব্যাপারে বলছে। ঠিক আছে, এবার যারা মনে করছো স্যার বুঝতে পারছি না কিছু, দাঁড়িয়ে যাও, একটু ধৈর্য ধরো, এগুলোই পড়াবো চ্যাপ্টারে। প্রথমে কটা আর্টিকেল আলোচনা করে নিচ্ছি, তারপরে চ্যাপ্টারে গিয়ে এগুলোই দেখাবো, পড়াবো। রাষ্ট্রপতির ভোটে কারা থাকে, ভোট দেয় কারা,
রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, এই যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সেটা কিভাবে হয় দেখব, রাষ্ট্রপতির মেয়াদ কতদিনের হয় দেখব, রাষ্ট্রপতি পূর্ণ নির্বাচিত হতে পারে কিনা, যোগ্যতা আছে কিনা সেটা দেখব আমরা। আমরা দেখব রাষ্ট্রপতির কি কোয়ালিফিকেশন লাগে, কি যোগ্যতা লাগে, আর্টিকেল 58 বলে রেখেছে কি সেটা দেখব। আর্টিকেল 59 বলছে রাষ্ট্রপতি পদের বা পদ গ্রহণের শর্ত কি কারণে বা কি যোগ্যতা থাকলে তার পদ সে থাকতে পারে, পদে বজায় থাকতে পারে। আর্টিকেল 60 বলছে রাষ্ট্রপতি যে তার পদে বসবে তার আগে তাকে শপথ গ্রহণ করতে হবে। এই যে শপথ গ্রহণের বিষয়টা 60 নম্বর আর্টিকেল বলা হচ্ছে, দেখবো এক এক করে কিভাবে হয় কি বৃত্তান্ত। 61 নম্বর আর্টিকেল বলছে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যেসব প্রক্রিয়াকরণ সেটা হচ্ছে ইমপিচমেন্ট, সেটা রয়েছে। 62 নম্বর আর্টিকেল বলছে রাষ্ট্রপতির পদ খালি হলে কি করতে হবে। ঠিক আছে, পরীক্ষায় তুলে তুলে প্রশ্ন দেয়, ধরবে একটা করে, বলবে বলো দেখি রাষ্ট্রপতির নির্বাচনের বিষয় তথ্য কত নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে, তোমাকে শর্ট করে উত্তর দিতে হবে আর্টিকেল 54। তোমাকে জিজ্ঞেস করতে পারে রাষ্ট্রপতির শপথ কত নম্বর আর্টিকেল দেওয়া রয়েছে, তোমাকে বলতে হবে আর্টিকেল 60-তে রাষ্ট্রপতির শপথের কথা বলা রয়েছে। রাষ্ট্রপতিকে সরানোর পদ্ধতি কিভাবে হয়, কোন কক্ষে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, সরানো মানে তাকে মানে বলতে পারো তার পদ থেকে খারিজ করা, এটাকে বলা হয় ইমপিচমেন্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন করবে যে ইমপিচমেন্টের পদ্ধতি কত নম্বর আর্টিকেলে রয়েছে, কোন কক্ষে ইমপিচমেন্ট শুরু করা যায়, উত্তর দিতে হবে আর্টিকেল 61। ক্লিয়ার, চলে আসো এই সাইডে। আর্টিকেল 72 কি বলছে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি চাইলে কিন্তু কোনো আসামিকে, কোনো অপরাধীকে ক্ষমা করতে পারে, মানে তাকে কিন্তু জীবন ভিক্ষা দিতে পারে, তার যত অপরাধ হোক না কেন সবকে 7 খুন মাফ করতে পারে। 72 নম্বর আর্টিকেল সেই ক্ষমতা দিয়ে রেখেছে। আর্টিকেল 74 কি বলছে, আর্টিকেল 74, আর্টিকেল 74 প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ আর্টিকেল। আর্টিকেল 74 বলছে যে এই রাষ্ট্রপতি তো থাকবেন কিন্তু রাষ্ট্রপতি নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারেন না বা রাষ্ট্রপতি অতটা বোঝেন না, মানে সংবিধান মোটামুটি এটাই বলতে চেয়েছে, জানো তো। বলছে যে প্রেসিডেন্ট থাকবে, প্রেসিডেন্টের সাহায্য এবং তাকে পরামর্শের জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে যেটাকে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার, মানে কম লিখলাম, কমের মানে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার। এই কাউন্সিল অফ মিনিস্টারের মাথা হবে পিএম, এটা আর্টিকেল 74 বলছে। 76 বলছে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ। 123 বলছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা, আগের দিনও আলোচনা করেছিলাম। অধ্যাদেশ জারি মানে রাষ্ট্রপতি চাইলে যখন পার্লামেন্ট সেশনে নেই তখন কিন্তু মানে জরুরি আইন জারি করতে পারে। নেক্সট আর্টিকেল 352, 356, 360, এই তিনটেই হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত। দেশের মধ্যে জাতীয় জরুরি অবস্থা জারি করতে হবে 352, দেশের মধ্যে বিভিন্ন যে কোনো প্রান্তে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে 356, দেশের মধ্যে আর্থিক জরুরি অবস্থা জারি করতে হবে 360। এই মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ আর্টিকেল রাষ্ট্রপতি সম্পর্কিত। একবার রিভিশন হয়ে যাক, তারপরে গিয়ে না কি হয় বলতো, চ্যাপ্টারটা পড়ার সময় সোজা হয়ে যাবে। প্রথমে একটুখানি আর্টিকেল দেখে নিলে, তাহলে আর্টিকেল 52, সবাই বোর্ডের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে একটুখানি মাথায় মনে করার চেষ্টা করো যে কি বললাম। আর্টিকেল 52 ভারতে একজন রাষ্ট্রপতির উপস্থিতি। আর্টিকেল 53 রাষ্ট্রপতির কার্যনির্বাহী ক্ষমতা, এক্সিকিউটিভ ফাংশন। আর্টিকেল 54 ইলেকটোরাল কলেজ, মানে রাষ্ট্রপতিকে যারা ভোট দেবে, কারা ভোট দেবে, কোন সংস্থার মাধ্যমে ভোট হবে, সেই বিষয়টা আর্টিকেল 54 মাধ্যমে লেখা রয়েছে। আর্টিকেল 55 বলছে রাষ্ট্রপতির ইলেকশনের পদ্ধতি, ম্যানার অফ ইলেকশন। ঠিক আছে, মাঝখানে এগুলো যদি বাদ দিয়েও দিই, আমরা যদি ডাইরেক্ট চলে আসি আর্টিকেল 60, আর্টিকেল 60 হচ্ছে শপথ গ্রহণ, রাষ্ট্রপতির ওথ, শপথ বাক্য, আর্টিকেল 60। 61 আর রাষ্ট্রপতিকে সরানোর পদ্ধতি, ইমপিচমেন্ট পদ্ধতি হয়ে গেল। আর্টিকেল 72 হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, পার্ডেনিং পাওয়ার অফ রাষ্ট্রপতি হয়ে গেল। আর্টিকেল 74 বলছে রাষ্ট্রপতিকে পরামর্শ, সহায়তা, এড অ্যান্ড অ্যাডভাইসের জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে, তার মাথায় থাকবে হচ্ছে প্রধানমন্ত্রী, যারা মিলে কি করবে না রাষ্ট্রপতিকে এড অ্যান্ড অ্যাডভাইস করবে। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করছে রাষ্ট্রপতি, 123-এর মাধ্যমে অধ্যাদেশ জারি করতে পারছে রাষ্ট্রপতি, এবং 3টে আর্টিকেল রয়েছে 52, 56, 60, মানে 352, 356, 360, যার মাধ্যমে বিভিন্ন রকমের জরুরি অবস্থা জারি করতে পারছে রাষ্ট্রপতি। ক্লিয়ার।
আমাদের আর্টিকেল, গুরুত্বপূর্ণ আর্টিকেল রাষ্ট্রপতি সংক্রান্ত কিন্তু হয়ে গেল। এবার দেখবো হচ্ছে এক এক করে বিভিন্ন বিষয়। চলো ভেতরে ঢুকে পড়ি বিভিন্ন বিষয় নিয়ে। তাহলে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে রাষ্ট্রপতির যোগ্যতা। এই দেখো প্রথমে দেখবো এটা দিয়ে, মানে যোগ্যতা দিয়ে শুরু করছে, কারণ একটা ব্যক্তি রাষ্ট্রপতি হতে গেলে তার কিছু যোগ্যতা তো লাগবে। তো সেটার ব্যাপারে প্রথমে শুরু করব, মানে যোগ্যতা হবে, তারপরে নির্বাচন হবে, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা। তাহলে আর্টিকেল 58 যোগ্যতার কথা বলেছে। তাহলে কি যোগ্যতা লাগে আন্ডার আর্টিকেল 58? কি যোগ্যতা লাগে রাষ্ট্রপতির? কি যোগ্যতা লাগে দেখো, প্রথম যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে তার কিন্তু নাগরিক হওয়ার যোগ্যতা, মানে তাকে নাগরিক হতে হবে। দেশের মধ্যে তুমি কিছু, মানে তোমার কোনো যোগ্যতা থাক না থাক, কোনো ভি পদে, কোনো চাকরিতে, কোনো কিছু করতে গেলে নাগরিকত্ব প্রথম। তা নাগরিক তুমি যদি হও, প্রথম যোগ্যতা তুমি পূরণ করছো। নেক্সট হচ্ছে 35 বছর বয়স লাগবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। একবার রিভিশন করে দিই, কার কত বয়স লাগে, পরীক্ষায় জিজ্ঞেস করে যে কার, মানে কোন পদের জন্য কত বয়স লাগে। তাহলে আমাদের প্রেসিডেন্টের জন্য, মানে আমাদের রাষ্ট্রপতির জন্য, মাথায় রাখবে, নোট ডাউন করে নাও, ভেরি ইম্পর্টেন্ট। উপরাষ্ট্রপতির জন্য, গভর্নরের জন্য, মানে রাজ্যপালের জন্য, সবারই লাগে হচ্ছে মিনিমাম বয়স যেটা, সেটা হচ্ছে 35 মিনিমাম বয়স লাগে। প্রধানমন্ত্রী হতে গেলে, মুখ্যমন্ত্রী হতে গেলে সবারই বয়স লাগে হচ্ছে কত, 25 বছর লাগে। যদি এমপি হতে হয় বা এমএলএ হতে হয়, তাহলে বয়স লাগবে হচ্ছে 25 বছর লাগবে লোকসভার এমপিদের জন্য, এবং 30 বছর লাগবে রাজ্যসভার এমপিদের জন্য। যদি পঞ্চায়েতে তোমাকে দাঁড়াতে হয়, তাহলে তোমার মিনিমাম বয়স লাগবে 21 বছর। তোমাকে যদি ভোট দিতে হয়, ভোটার হতে হয়, সেই ভোটার হওয়ার যে বয়স সেটা মিনিমাম লাগবে হচ্ছে 18 বছর। এটা 324 নম্বর আর্টিকেলে উল্লেখ করা রয়েছে, 326 নম্বর আর্টিকেলে উল্লেখ করা রয়েছে। মনে থাকবে এই বয়সের বিষয়টা, একটু মাথায় রেখে দেবে, পরীক্ষা জিজ্ঞেস করে। তাহলে সব থেকে বেশি বয়স লাগছে কার? রাষ্ট্রপতির। 35 বছর বয়স কিন্তু লাগছে রাষ্ট্রপতি পদে বসার জন্য বা রাষ্ট্রপতি হওয়ার জন্য। বোঝা গেল বয়সের বিষয়টা? চলো এই অবধি ক্লিয়ার। এবার দেখিনি এর পরের বিষয়। এবার দেখবো হচ্ছে মেয়াদ, তার কতদিনের মেয়াদ হয়, তার পদত্যাগ, তার শূন্য পদ ও অপসারণ। এই কটা টপিক দেখেনি রাষ্ট্রপতি সংক্রান্ত। প্রথমেই যদি বলি যে মেয়াদ, তার কত দিনের মেয়াদ হয়, প্রথমেই আমরা বুঝে যাচ্ছি রাষ্ট্রপতি হতে গেলে নাগরিক হওয়া প্রয়োজন এবং তার 35 বছর বয়স হওয়া কিন্তু প্রয়োজন। এটা হচ্ছে মেন যোগ্যতা। তার সাথে আচ্ছা আরও ছিল, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং লাভজনক কোনো পদে থাকা যাবে না। এবার তুমি বলবে লাভজনক পদটা কি? লাভজনক পদ হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে দেশের মধ্যে পরম একদম প্রথম নাগরিক বলা হয়। এবার রাষ্ট্রপতি কি করবে, নিজেই সরকারে থেকে, আবার সে যদি অন্য পদ্ধতিতে সরকারের থেকে কোনো লাভ বা সুবিধা নেওয়ার চেষ্টা করে, সেটা হয়ে যাবে বেআইনি। মানে যদি সোজা ভাষায় একটা এক্সাম্পল দিই, মানে আজকে একটা ব্যক্তি সরকারি চাকরি করছে, তার সাথে সাথে সে আবার নাকি রাষ্ট্রপতি হয়েছে, তার মানে সে সরকারের থেকে দু তরফ থেকে সুবিধা নিচ্ছে। তো এটা কিন্তু করা যাবে না, এটাকে বলা হবে লাভজনক পদ, অফিস অফ প্রফিট। আবার ধরো কোনো একটা ব্যক্তি সে রাষ্ট্রপতি হয়েছে, সে হতে পারে অন্য কোনো পদও হতে পারে, প্রধানমন্ত্রী হয়েছেন, তার সাথে সাথে সে কি করেছে না, নিজের নামে একটা টেন্ডার লিখিয়ে নিয়েছে যে আমি টেন্ডার নিচ্ছি। তো ব্যাপারটা কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে না? সে নিজেই সরকার, আবার সে নাকি সরকারের থেকেই টেন্ডার নিচ্ছে, সরকারের থেকে লাভ নিচ্ছে। তো এই যে লাভজনক পদে থাকা যাবে না, এটা সংবিধান বলে রেখেছে 102 নম্বর আর্টিকেলে। 102 নম্বর আর্টিকেলে কিন্তু এটা উল্লেখ করে রেখেছে, কোনো রকম অফিস অফ প্রফিট, এই লাভজনক পদের বিষয়টাকে অফিস অফ প্রফিট বলা হয়, কোনো রকম অফিস অফ প্রফিটে কিন্তু থাকতে পারবেন না। ঠিক আছে, এবার চলো এবার দেখিনি মেয়াদ। মেয়াদ হচ্ছে 5 বছরে। রাষ্ট্রপতি একবার যখন তার পদে বসে, সে কিন্তু 5টি বছর টানা তার মেয়াদে থাকে এবং তার পূর্ণ নির্বাচন কিন্তু সীমাহীন, মানে তাকে কিন্তু যতবার খুশি আবারও একই ব্যক্তিকে পূর্ণ নির্বাচিত করে আনা যায়। ঠিক আছে, বিভিন্ন দেশ রয়েছে, আমেরিকায় রয়েছে, বিভিন্ন দেশে কিন্তু এরকম নিয়ম রয়েছে যে একটা ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না, 3বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না। কিন্তু ভারতে কিন্তু এরকম নিয়ম নেই, আনলিমিটেড বার হও, কেউ বারণ করছে না। নেক্সট দেখো পদত্যাগ, ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি যদি মনে করে যে না,
ভালো লাগছে না, আর পদত্যাগ করে দেবো। সে কি করতে পারে? সে কিন্তু উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম পরীক্ষায় জিজ্ঞেস করে। দেখতে যদি মনে হয় যে হ্যাঁ একটু হালকা কোনো ব্যাপার না, লাইট লাইট এক এক লাইনের, বাবা এইখান থেকেই প্রশ্ন তৈরি হবে, এইখান থেকেই প্রশ্ন তৈরি হবে। বুঝেছো? এবং এই জিনিসগুলো আমি কিন্তু জানি, এমনি এমনি নয়, আমার বিগত এক্সপিরিয়েন্স, আমার পড়ানো এক্সপিরিয়েন্স, আমার নিজের পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আর এই যে এক্সপিরিয়েন্সের জায়গাগুলো দিয়েই কিন্তু তোমাদের এত বড় সিলেবাসটাকে আমি ছোট্ট করে এইটুখানি করে আনি। ঠিক আছে? এবং এরম ভাবেই, এই যে এরম ভাবে যে তোমাদের পড়াচ্ছি, এরপরে তোমাদের আমি পিওয়াইকিউ দেখাবো, ঠিক এইভাবেই না তোমাদের আমি বেসটাকে ক্লিয়ার করাই। হ্যাঁ, ঠিকঠাক কানে ঢোকাও, শোনো ব্যাপারটা। বেস ক্লিয়ার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। মানে কি বলতো? মানে হচ্ছে তোমরা তোমাদের যদি ভিতটা ভালো করো, অটোমেটিক্যালি পরীক্ষায় গিয়ে তত্তর করে শুধু টিকমার্ক চলবে। যদি এখন তো মানে ওই কম্পিউটার স্ক্রিনে করতে হয়, যাই হোক, মানে একদম ফটাফট তোমার হাত চলবে, তখন ভাবতে হবে না। তাই বেস ক্লিয়ারটা আমি তোমাদের করাই। এই যে বলছিলাম না 6.0 লঞ্চ হচ্ছে, তো এই 6.0 বলো আর বিভিন্ন যাই কোর্স বলো না কেন, আমি কিন্তু আমাদের বেসটা ক্লিয়ার করাই একদম অ্যাডভান্স লেভেল অবধি। এমনি এমনি করাচ্ছি না, আপডেটেড কন্টেন্ট দিয়ে করাচ্ছি, মানে লেটেস্ট সব ইনফরমেশন, লেটেস্ট কন্টেন্ট সব আপডেটেড করে। জিনিসগুলো চ্যাপ্টার ওয়াইজ থাকবে, টাইপ ওয়াইজ থাকবে, লেভেল ওয়াইজ থাকবে, জিরো থেকে একদম প্রো, জিরো থেকে প্রো লেভেল অবধি যাবে। নেক্সট সমস্ত এক্সাম ক্লিয়ার করা হয়ে যাবে এর মাধ্যমে। কি কি করাচ্ছি? কনসেপ্ট দেব, পড়িয়ে চলে গেলাম তা নয়, কনসেপ্ট তো দেবো, জিনিসটা পড়াবো, সেটাকে তোমাদের গল্পের ছলে পড়াবো এবং ট্রিক্সের আকারে মাথায় যাতে ঢোকে। এত পড়া এত কিছু, একটু ট্রিক্স হলে সব থেকে বেশি সুবিধা হয়, সেটা দেব আমি, আমি করাবো। সাথে তোমাদের সব থেকে বড় সুবিধা লাইভ ক্লাস। এখানে তোমরা আমাকে লাইভ দেখতে পাচ্ছ না, কিন্তু কোর্সে আসলে লাইভ দেখতে পাবে। সরাসরি তুমি আমাকে কমেন্টের মাধ্যমে তোমার প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, আর আমি সেটার উত্তর দেবো তোমাকে। যেমন তোমরা অফলাইন ব্যাচে পড়ে থাকো, সেরমই সেম এক্সপিরিয়েন্স পাবে। বরং এখানের সুবিধা কি বলতো? অফলাইন ব্যাচে ঠেঙিয়ে সেই রোদ ঝড় ঝড় জল বৃষ্টিতে গিয়ে পড়তে যেতে হয়, এখানে তুমি নিজের ফোনের স্ক্রিনে দেখতে পাবে, যা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে। ডাউট সলভিং এর জন্য তোমার আলাদা সাপোর্ট থাকবে, তুমি পিডিএফ পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, প্র্যাকটিস সেট পাচ্ছ। বিভিন্ন কোর্স 2 বছরের ভ্যালিডিটির জন্য রয়েছে, বিভিন্ন কোর্স 1.5 বছর ভ্যালিডিটির জন্য রয়েছে। দেখে নেবে তোমরা সেটা হেল্পলাইন নম্বরে কন্ট্যাক্ট করে। ঠিক আছে? এই যে 8961997944। ঠিক আছে? আমি আর বিস্তারে কিছু বলছি না, আর আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও। বোঝা গেল? এই হচ্ছে আর মূল বক্তব্য। চলে আসো, আবার যেমন ভাবে পড়ছিলাম কন্টিনিউ করি। এবার শূন্য পদ, রাষ্ট্রপতির পদ কি কি কারণে খালি হতে পারে জানো কি তুমি? রাষ্ট্রপতির পদ, এক তো হচ্ছে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, তাহলে রাষ্ট্রপতির পদত্যাগ করলে রাষ্ট্রপতির কিন্তু পদটা খালি হয়ে যাবে। আর পদত্যাগ কার কাছে করবেন? উপরাষ্ট্রপতির কাছে রেজিগনেশন লেটার দিয়ে। এবার পদত্যাগ আরো অন্যান্য কারণ, মানে শূন্য পদ আরো অন্যান্য কারণে হতে পারে, যেমন মৃত্যুর কারণে হতে পারে, পদত্যাগের কারণে দেখলাম। অপসারণ মানে আর্টিকেল 61-এর মাধ্যমে রাষ্ট্রপতিকে সরানো হলে রাষ্ট্রপতি পদ খালি হতে পারে। অযোগ্য ঘোষণা হলে দেখা গেল দেশের মধ্যে রাষ্ট্রপতি হঠাৎ করে তার মাথা খারাপ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট ঘোষণা করে দিয়েছে যে না রাষ্ট্রপতির মেন্টাল কোনো প্রবলেম হয়েছে, তাহলে সে কিন্তু অযোগ্য ঘোষিত হবে, যে সে কিন্তু দেশ চালানোর জন্য সক্ষম নন, অযোগ্য। তখন তাকে সরানো যেতে পারে, এবং মেয়াদ শেষ হলে তো অবশ্যই তাকে সরাতে হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু। কিন্তু রাষ্ট্রপতির পদ কিন্তু খালি রাখা যায় না, রাষ্ট্রপতির পদ খালি রাখা যায় না, তার সেই পদটাকে 6 মাসের মধ্যে পূর্ণ করতে হয়। রাষ্ট্রপতির পদ খালি রাখা যায় না, তার সেই পদটাকে 6 মাসের মধ্যে পূর্ণ করতে হয়। কিন্তু এই 6 মাসটা কে থাকবে বলো দেখি? এই সময়তেই চলে আসবে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। এই যে উপরাষ্ট্রপতিকে আর্টিকেল আর্টিকেল 65 সুন্দর করে বলা রয়েছে। তাকে বলা হয়েছে যে দেখো, তোমার কাজ হবে রাষ্ট্রপতির পদ যদি কোনো কারণবশত খালি হয়, তখন কিন্তু তোমাকে সেই রাষ্ট্রপতির হিসাবে দায়িত্ব পালন করতে হবে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে হবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করতে হবে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে হবে। এবং সেটা কিন্তু চিরস্থায়ী চিরজীবন চলবে তা নয়, 6 মাসের মধ্যে আবার সত্যিকার রাষ্ট্রপতিকে নিয়ে আসতে হবে, একটা নতুন রাষ্ট্রপতিকে ইলেকশনের মাধ্যমে নিয়ে আসতে হবে। এই হচ্ছে বিষয়। এবার
এবার হচ্ছে রাষ্ট্রপতিকে যদি সরানোর প্রয়োজন হয়, অপসারণ যেটাকে আমরা বলি ইমপিচমেন্ট। এবার এই ইমপিচমেন্টটা কত নম্বর আর্টিকেলে দেখলাম? আর্টিকেল 61, তাই তো? এবার ইমপিচমেন্টটা কি করে হতে পারে? ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতিকে সরানোর প্রয়োজন মানে হওয়ার যে কারণটা, সব থেকে বড় যেটা কারণ, সেটা হচ্ছে সংবিধান উল্লঙ্ঘন। সংবিধান উল্লঙ্ঘন যদি করে, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে সরানোর কথা কিন্তু মানে শুরু হতে পারে। তাহলে সংবিধান উল্লঙ্ঘন হচ্ছে সব থেকে বড় কারণ। এবং এই যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি, ভেরি ইম্পর্ট্যান্ট, নোট ডাউন করে নাও। রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট পদ্ধতি, সেটা কিন্তু যে কোনো কক্ষে এই প্রস্তাবটা আনা যেতে পারে। যে কোনো কক্ষে বলতে লোকসভা, রাজ্যসভা, যে কোনো কক্ষে কিন্তু এই যে মানে ইয়েটা আনা যেতে পারে, এই প্রস্তাবটাকে। এবং মোট সদস্য সংখ্যার টোটাল 2/3 সমর্থন লাগবে। টোটাল যে সদস্য রয়েছে তাদের মধ্যে থেকে 2/3 যদি ভোট পায়, তাহলে কিন্তু এটা মানে সম্ভব। তাহলে 2/3 মানে কত? ধরে নিলাম 300টা মেম্বার হিসাবের সুবিধার্থে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 100, মোটামুটি 200 জন যদি 300 জনের মধ্যে বলে যে হ্যাঁ রাষ্ট্রপতিকে সরানোর পদ্ধতিতে আমরা সমাত, তাহলে কিন্তু তার সরানোর পদ্ধতি শুরু হতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, রাষ্ট্রপতি আত্মপক্ষ মানে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। রাষ্ট্রপতি যদি মনে করে যে তার মানে তার পক্ষপাতিত্ব করবে, সে তার নিজের হয়ে বলবে কিছু, সে কিন্তু সেই সুযোগটা পাবে। ইনফ্যাক্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো একটা ইমপিচমেন্ট পদ্ধতি শুরু করতে গেলে তাকে 14 দিনের নোটিশ দিতে হবে, 14 দিন আগে তাকে ইনফর্ম করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রাষ্ট্রপতির। এবার অনেক কিছু বুঝলাম, রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি তার আসার যে বিষয়টা, রাষ্ট্রপতির কত যোগ্যতা লাগবে, কত বয়স লাগবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু দেখলাম। কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাগুলো কি? তিনি যে আসবেন, তিনি কি ক্ষমতা, তার কাজগুলো কি হবে, পাওয়ারগুলো কি? তো দেখে নাও কিছু ক্ষমতা। রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ার, আর্টিকেল 53 বলছে। তো রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। কিভাবে নিয়োগ করেন, কি বৃত্তান্ত, তো অনেক ব্যাপার আছে, জিনিসগুলো এখন খুলে বলতে গেলে বহু টাইম লেগে যাবে, অল্প বিস্তর বলে দিচ্ছি। দেখো, এই যে আমাদের লোকসভা ইলেকশন হয় না, এই লোকসভা ইলেকশনে যে দল সব থেকে বেশি পরিমাণে ভোট পায়, সেই দলকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ দল, মেজরিটি পার্টি। এবার সেই মেজরিটি পার্টির অধিকার থাকে তারা সরকার গঠন করার। তাহলে ধরে নিচ্ছি সর্বভারতীয় লেভেলে লোকসভা ইলেকশন হচ্ছে। এবার সেই লোকসভা ইলেকশনে দেখা গেল বিজেপি সব থেকে বেশি পরিমাণে ভোট পেয়েছে, তাহলে সেই পার্টির অধিকার, তারা কিন্তু দেশের মধ্যে সরকার গঠনের যোগ্য হিসাবে গণ্য করা হচ্ছে তাকে। ঠিক আছে, এবার এই পুরো পার্টিটা কি করবে না, রাষ্ট্রপতির কাছে হাজির হবে যে স্যার রাষ্ট্রপতি স্যার, আমরা কিন্তু জিতে গেছি, মানে আমরা সব থেকে বেশি পরিমাণে ভোট পেয়েছি। রাষ্ট্রপতি বলবে সাবাস বেটা, দারুণ কাজ করেছো, ফাটাফাটি, চলে আসো সবাই, চলে আসো, তোমাদের নেতাকে নিয়ে আসো। বলবে এই যে ইনি হচ্ছেন আমাদের নেতা, এই যে ইনি আমাদের নেতা বলবেন না, ওই নেতা মানে কি, তাদের মধ্যে যে মাথা, বিজেপি পার্টি ধরো, তার মধ্যে মাথা হচ্ছে নরেন্দ্র মোদী। সবাই বলবে এই যে আমাদের নেতা, হামারা নেতা কেসা হো, নরেন্দ্র মোদী জেসা হো। রাষ্ট্রপতির হাতে কিন্তু তুলে দেবে। রাষ্ট্রপতি বলবে আচ্ছা তুমি বেটা নেতা, আসো আসো আসো, তোমাকে বসাচ্ছি। বসালো তাকে, বসে কি করবে, তাকে বলবে চলো তোমার মাথায় মুকুটটা পরাই, তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানাই। তাহলে সংবিধানটাও কেমন একটা ট্রিক করে রেখেছে, একটা মজা দিয়ে রেখেছে। সংবিধান বলছে রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রীকে নিয়োগ করে। আমাদের মাথা ঘুরে যায়, রে সর্বনাশ করেছে, প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি কোথা থেকে নিয়োগ করলো? কিছুই না, এরম ভাবে নিয়োগ করেছে, কিছুই না। দেশের মধ্যে লোকসভা ইলেকশন হয়েছে, ওয়েল অ্যান্ড গুড। সেই লোকসভা ইলেকশনে যে পার্টি সব থেকে বেশি পরিমাণে ভোট পেয়েছে, তাকে সবাই মিলে তুলে নিয়ে গেছে, সেই মেন দলটা গেছে, গিয়ে তাদের নেতাকে মাথায় তুলে নিয়ে গেছে যে এই আমাদের নেতা। রাষ্ট্রপতি বলবে চলে আসো বাবা, তোমাকে বসিয়ে দিচ্ছি গদিতে। রাষ্ট্রপতি তুলে নিয়ে গিয়ে তাকে গদিতে বসালো, এই যে বসালো, ব্যাস নামটা কি কিনলো, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রীকে নিয়োগ করছে, চলো ভালো কথা, খুব ভালো কথা। নেক্সট, রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ নিয়োগ করে, অর্থাৎ মন্ত্রীদেরকে তৈরি করে কে বা মন্ত্রীদেরকে নিয়োগ করে কে, রাষ্ট্রপতি। এবার এটাও কি করে হয় জানো তো, মাথায় রাখবে, রাষ্ট্রপতির ব্যাপারটা একটু কেমন যেন ঘোটালা মার্কা। সবকিছু দেখানো হচ্ছে রাষ্ট্রপতি করছে, অমুক করছে রাষ্ট্রপতি, অমুক করছে, আসলে কিছুই না।
মানে অনেকে হয় না অনেকটা ওরম টাইপের ছেলে পেলে, বুঝেছো তো? ওই দেখবে অনেক ছেলে পেলে হয় না, সারাদিন দেখাচ্ছে পড়াশুনো পড়াশুনো, বাবা মা একদম খুশিতে অন্ধকার যে আমার ছেলে কি পড়াশোনাটাই না করছে। হ্যাঁ, দিন রাত চোখের নিচে কালি ফেলে 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 দিয়েছে পড়তে পড়তে। রাতে ঘুমায় না, দিনে সারাদিন ঘুমাচ্ছে, রাত জেগে পড়ছে, বাবা মা দুধ এনে খাওয়াচ্ছে, কমপ্ল্যান, হরলিক্স, ফল খাওয়াচ্ছে, মাছ মাংস খাইয়ে ছেলের মানে প্রশংসা করে অন্ধকার পাড়াতে জানে যে ছেলে আইএস হয়েই গেছে, আর একটুখানি শুধু বাকি। কিন্তু দেখা গেল আসলে সে ছেলে সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেই ব্যস্ত, বাবু খানা খায়া কি নেই সেই জিজ্ঞেস করতেই ব্যস্ত, এবং সারা রাত সে জাগছে ঠিকই, বইটাও সামনে আছে ঠিকই, কিন্তু ফোনটাও চলছে। তো এরম অনেক ছেলেপেলে হয় আমাদের সমাজে, কিন্তু প্রচুর এরম ছেলেপেলে এক্সাম্পল রয়েছে। এবার রাষ্ট্রপতির গল্পটাও তাই। রাষ্ট্রপতি দেখানো হয় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতি বিরাট কিছু, রাষ্ট্রপতি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা সব কিছু করে রেখেছে, কিন্তু ভেতরে ভেতরে সবটাই খোকলা। কেন জানো তো? এই যে সবটাই দেখো না রাষ্ট্রপতির দিখাবা, রাষ্ট্রপতি নিয়োগ করছে নাকি প্রধানমন্ত্রীকে, আরে বাবা নিয়োগ কোথা দিয়ে করলো? সবটাই রেডি, রাষ্ট্রপতি শুধু বললো আসুন আপনি বসুন, এইটুখানি কাজ। তেমনি মন্ত্রীদের নিয়োগ করছে রাষ্ট্রপতি। মন্ত্রীদের নিয়োগ করার ব্যাপারটা কেমন জানো তো? মন্ত্রীদের নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি পরামর্শ করে। আরে পরামর্শ কিছুই না, মোদি বলে যে দেখুন আপনি অমুক ব্যক্তিকে ফাইন্যান্স মিনিস্টার বানাবেন, অমুক ব্যক্তিকে ডিফেন্স মিনিস্টার বানাবেন, এরকম তিনিই চয়েস করে দেন। এবং সেই চয়েসের ভিত্তিতে রাষ্ট্রপতি ওই যে আবার সিটে এসে বসান, যে হ্যাঁ নির্মলা দিদি আপনি আসুন এখানে বসুন, আপনাকে চুজ করা হয়েছে ফাইন্যান্স মিনিস্টার হিসাবে। কিন্তু এই মন্ত্রটা কে দিল? প্রধানমন্ত্রী দিল। তার মানে এই মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রীর মেন ভূমিকা থাকে। নেক্সট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি নিয়োগ, এখানেও ঘোটালা জানো তো, এখানেও ঘোটালা। সুপ্রিম কোর্ট আর যে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ রাষ্ট্রপতি সেই অর্থে করেনি না, তিনি একটা বিরাট বড় ভূমিকা পালন করেন ঠিকই, কিন্তু এখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নর্মাল যিনি আমাদের বিভিন্ন হাইকোর্টের চিফ জাস্টিস এবং বিভিন্ন অন্যান্য জাজেসদের পরামর্শ, তাদের সাথে পরামর্শ করে আলটিমেটলি নিয়োগ করে। মানে নিজে কিছুই করে না, সবার সাথে পরামর্শ না করলে তিনি করতেও পারেন না, তাকে সেই ক্ষমতাটা দেয়নি সংবিধান। তো এখানেও কিন্তু ঘোটালা। রাজ্যপাল নিয়োগ, রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী রাজ্যপালকে নিয়োগ করেন, সেখানেও কিন্তু কোথাও না কোথাও কেন্দ্রের হাত থাকে। ক্যাগ মানে কন্ট্রোলার অডিটর জেনারেল, ইউপিএসসি ইলেকশন কমিশনের সদস্যদের নিয়োগ করে থাকেন, সব জায়গায় কিন্তু কাউন্সিল অফ মিনিস্টাররা কাজ করে। ওই যে আর্টিকেল 74-এ বলেছিলাম যে কাউন্সিল অফ মিনিস্টার রাষ্ট্রপতিকে এড অ্যান্ড অ্যাডভাইস করবে, এতে সব বিষয়ে এড অ্যান্ড অ্যাডভাইস করে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ রাষ্ট্রপতি করে, কিন্তু পেছনে থাকে কাউন্সিল অফ মিনিস্টার। অর্থ কমিশন নিয়োগ আর্টিকেল 280-তে রয়েছে, করে ঠিকই রাষ্ট্রপতি, পেছনে কোথাও না কোথাও কিন্তু আমাদের ক্যাবিনেট মিনিস্টার বা কাউন্সিল মিনিস্টাররা কিন্তু কাজ করে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক নিয়োগ করে, এখানেও কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু কাজ করে থাকে। যাই হোক, সমস্ত হচ্ছে ক্ষমতা আমাদের রাষ্ট্রপতির। আইন প্রণয়নের ক্ষমতা, পার্লামেন্ট মানে সংসদ আহ্বান করতে পারে, মুলতবি করতে পারে, লোকসভা ভাঙতে পারে, অনেক বিস্তারে পড়ানোর বিষয়, সমস্ত কিছু বলা সম্ভব নয়, অনেক কিছু পড়ানোর আছে। তার জন্য আমি ক্লাস যখন করাই এইসব চ্যাপ্টার অনেক কটা ক্লাস মিলে চলে, একটা ক্লাসে সম্ভব নয় করা, ঠিক আছে? এখানে আমাদের কাছে সেই পরিমাণে টাইম নেই। রাষ্ট্রপতির ভাষণ, তিনি কিন্তু ভাষণ দেন, সেশন শুরু হচ্ছে সেই সময় কিন্তু তিনি ভাষণ দেন, মোশন অফ থ্যাঙ্কস পাস করানো হয় তার জন্য। বিল অনুমোদন, বিল ফেরত পাঠানো, মানে মানি বিল, অনেক টাইপের বিল হয়, মানে যে কোনো আইনের খসড়া আকারকে বিল বলা হয়, তো অনেক টাইপের বিল হয়। সেই বিল আনার পূর্বে মানি বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির কিন্তু পূর্ব অনুমতি প্রয়োজন হয়, ঠিক আছে? অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে রাজ্যসভায় 12 জনকে মনোনীত করেন, রাজ্যসভায় 12 জন মেম্বারকে, তারা হতে পারে আর্ট বলো, লিটারেচার বলো, বিভিন্ন রকমের সায়েন্টিফিক রিসার্চ, সেই সব ফিল্ড থেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ করে থাকে, 12 জনকে মানে নমিনেট করে বলতে পারো। এবং অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের থেকে 2 জন ব্যক্তিকে লোকসভায় নিয়োগ করতেন আগে, এখন বর্তমানে করেন না। এই যে অধিকারটা বা এই যে রিজার্ভেশনটা, এটা সরিয়ে দেওয়া হয়েছে 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এগুলো হচ্ছে কিছুই না, রাষ্ট্রপতির ক্ষমতা দেখছি আমরা এক একটা করে, তার কাজ ক্ষমতা। তার ভিটো পাওয়ার রয়েছে, সে কিন্তু মানে রাষ্ট্রপতি যদি কোনো বিলে সাইন না করে সেই বিলটা কিন্তু আইনে পরিণত হয় না। সব বিলে, পার্লামেন্টে পাস হওয়ার প্রত্যেকটা বিলে রাষ্ট্রপতি সাইন করবে,
তারপরে সেটা কিন্তু আইনে পরিণত হবে। এটা কে বলছে? এটা আমি বলছি, একদমই নয়। এটা আর্টিকেল 111 বলছে রাষ্ট্রপতি যদি বিলে না সাইন করে কোনো বিল কিন্তু আইনে পরিণত হবে না। খুব ভালো কথা। এবার সেই সময় কিন্তু তার কাছে কিছু পাওয়ার রয়েছে যার মাধ্যমে সে বিলগুলোকে আটকাতে পারে। সেগুলোকে ভিটো বলে, ভিটো ভিটো। ঠিক আছে, ভিটো মানে ফেরত পাঠানো, আটকানো, রিজেক্ট করা, এটাকে ভিটো বলে। তো অনেক টাইপের ভিটো রয়েছে, অ্যাবসলিউট ভিটো, সাসপেন্সিভ ভিটো, পকেট ভিটো, এগুলো জেনারেল হয়। কিন্তু এই পকেট ভিটোটা ভারতবর্ষে একবারই হয়েছে, ঠিক একটি বার এই পকেট ভিটোটা ইউজ করা হয়েছে। মানে পকেট ভিটো মানে কিছুই না, একটা বিল আসলো রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সেটাকে কিচ্ছু করলো না, চুপচাপ পকেটে ঢুকিয়ে রেখে দিল। এবার এই যে পকেটে ঢুকিয়ে রেখে দিল, মানে সেই বিলটার উপরে কোনো রকমের স্টেপ নেওয়া হলো না। এবার স্টেপ যেহেতু না নেওয়া হলো, বিলটা কিন্তু আস্তে আস্তে ইতি হয়ে গেল। বিলটা রিজেক্টও করলো না, কিচ্ছু না, বিলটা কিন্তু শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল। তো এরকম একটা ভিটো হয়েছিল, সেটা একবারই হয়েছিল। জ্ঞানী জৈল সিং নামক একজন রাষ্ট্রপতি ছিলেন 1986 সালে। তিনি পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল, পোস্ট অফিস সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট বিলকে তিনি কিন্তু পকেট ভিটো করে দিয়েছিলেন। পরীক্ষায় জিজ্ঞেস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তার বিভিন্ন রকমের আর্থিক ক্ষমতা রয়েছে। আর একটা কথা বলি, যে এই যে ভিটোগুলো, এগুলো কিন্তু অর্ডিনারি বিলের ক্ষেত্রে চলে, অর্ডিনারি বিলের ক্ষেত্রে চলে মেনলি। অর্ডিনারি বিল মানে সাধারণ বিলের ক্ষেত্রে চলে, মানি বিলের ক্ষেত্রে কিন্তু চলে না। ফাইন্যান্সিয়াল বিলের ক্ষেত্রেও চলে এগুলো, কিন্তু মানি বিলের ক্ষেত্রে চলে না। ফাইন্যান্সিয়াল বিলের বিল 2 এর ক্ষেত্রে চলে। অনেক টাইপ আছে, যাই হোক। এবার আর্থিক ক্ষমতা কিছু রয়েছে, দেখো। রাষ্ট্রপতির মানে আর্থিক বিলগুলো রাষ্ট্রপতির ইচ্ছা ইচ্ছা ছাড়া বা রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু তোলা যায় না পার্লামেন্টে। ঠিক আছে, মানি বিল বললাম, অনেক টাইপের বিল হয়, যেমন অর্ডিনারি বিল রয়েছে, মানি বিল রয়েছে। মানে মানি বিল মানে টাকা পয়সা সংক্রান্ত বিল। সেই সব বিল রাষ্ট্রপতির থেকে আগে পূর্বেও মানে পারমিশন নিতে হয়, 109 নম্বর আর্টিকেল এটা বলছে। পূর্ব পারমিশন নেওয়ার পরে সেই বিলটাই কিন্তু আনা যেতে পারে। ঠিক আছে, চলো। বাজেট রাষ্ট্রপতির নামে পেশ করা হয়। কন্টিজেন্সি ফান্ড মানে আমাদের যে জরুরি তহবিল, সেটা কিন্তু রাষ্ট্রপতির অধীনে থাকে। অর্থ কমিশন 280 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি নিয়োগ করে। সব দেখেছি আমরা, এগুলো সব ক্ষমতা। ঠিক আছে, এগুলো সব ক্ষমতা। এবার দেখো নেক্সট টাইপের কিছু ক্ষমতা দেখি, যেগুলো হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা। রাষ্ট্রপতির এমন কিছু ক্ষমতা দেওয়া রয়েছে যেগুলোর মাধ্যমে রাষ্ট্রপতি বিভিন্ন অপরাধীর অপরাধ ক্ষমা করতে পারে। আর্টিকেল 72 এই অধিকারগুলো দিচ্ছে। কি বলছে, কেমন ক্ষমতা? দেখো, টোটাল 5 রকমের ক্ষমা করার ক্ষমতা রয়েছে। যেমন দেখো, পার্ডেনিং পাওয়ার মানে সম্পূর্ণ ক্ষমা করা। মানে রাষ্ট্রপতি যদি মনে করে একটা ব্যক্তি সে মানে বিরাট কিছু করে ফেলেছে, কাউ মার্ডার করেছে, রেপ করেছে, খুন করেছে, যাই করুক না কেন, রাষ্ট্রপতি বলবে ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হবে। তাহলে ক্ষমা করার ক্ষমতা। জীবন ভিক্ষা দেওয়ার ক্ষমতা। কোর্ট বলে দিয়েছে যে এই ব্যক্তিটাকে ফাঁসি সাজাইতে হবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে সে অ্যাপিল করলো, ভিক্ষা চাইলো, জীবন ভিক্ষা বলা হয়। তো সেই জীবন ভিক্ষা চাইলো, রাষ্ট্রপতির মনে হয়েছে যে না, ঠিক এই ব্যক্তিটাকে ছেড়ে দেওয়া উচিত। রাষ্ট্রপতি বলবে, একটা সাইন করবে, রাষ্ট্রপতি কিন্তু ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের পূর্ণ ক্ষমতা বা সম্পূর্ণ ক্ষমা করার ক্ষমতা রয়েছে। নেক্সট হচ্ছে কমিউটেশন। এবার এর মাধ্যমে শাস্তির নেচারটা পরিবর্তন, মানে কাউকে ফাঁসির সাজা দেওয়া হলো, তাকে সেই ফাঁসি পাল্টে সে বললো ঠিক আছে ফাঁসি তোমার দরকার নেই, সেটা পাল্টে তোমাকে আজীবন কারাদণ্ড বা কারাবাস দিয়ে দিলাম, পরিবর্তন করা হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে রেমিশন, মানে শাস্তির মেয়াদ লাঘব। কাউকে দিয়েছে আজীবন বা যাবজ্জীবন কারাবাস, আমৃত্যু কারাবাস। ঠিক আছে, মানে সে যতদিন না মারা যাচ্ছে ততদিন জেলে মধ্যে থাকবে। সেখান থেকে তাকে বললো না, যাবজ্জীবন কারাদণ্ড, মানে 14 বছরের জেল করে দিল। ভালো কথা, রাষ্ট্রপতির ইচ্ছা হয়েছে। নেক্সট হচ্ছে রেসপাইট, মানে স্বল্প শাস্তি প্রদান। কোনো ব্যক্তির শাস্তির যে ইন্টেন্সিটি সেটা কমিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রেও কিন্তু স্বল্প শাস্তি প্রদান করা হলো তাকে। রিপ্রাইভ মানে শাস্তি স্থগিত, অর্থাৎ একটা ব্যক্তি হতে পারে, ধরো একটা মহিলা যে হতে পারে, এক্সাম্পল দিচ্ছি, সে হতে পারে অপরাধী এবং তাকে সাজা দেওয়া হয়েছে, কিন্তু সেই মুহূর্তে সে প্রেগনেন্ট। এবার সেক্ষেত্রে কি হবে না, রাষ্ট্রপতি কিন্তু সে অ্যাপিল করতে পারে এবং রাষ্ট্রপতি কিছু সময়ের জন্য তার যে সাজাটা সেটা কিন্তু স্থগিত করতে পারে। ঠিক আছে, মানে সাময়িক রেহাই দিতে পারে তাকে। তো এগুলো আর্টিকেল 72 বলে রেখেছে, আর্টিকেল 72 এগুলো কিন্তু বলে রেখেছে। এবার রাষ্ট্রপতি ইলেকশন, রাষ্ট্রপতিকে কিভাবে ইলেক্ট করা হয়। তো বিভিন্ন পদ্ধতি আছে, একটা কঠিন পদ্ধতি, আমি ডিটেলসে যাব না। সোজা ভাষায় যদি বলি, রাষ্ট্রপতিকে ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে আনা হয় না,
রাষ্ট্রপতিকে ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে আনা হয়, মানে পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু আনা হয়। এবার এখানে আমরা কিন্তু ভোট দিই না, এখানে ইলেকট্রাল কলেজের মেম্বাররা ভোট দেয়। আর্টিকেল 54 বলছে ইলেকট্রাল কলেজ মানে হচ্ছে কারা এখানে ভোট দেয়, মাথায় রাখতে হবে। এখানে সবাই ইলেক্টেডরাই ভোট দেবে, কোনো নমিনেটেড মেম্বার ভোট দেবে না। ইলেক্টেড কারা কারা? এমপিরা এবং এমএলএরা ভোট দেবে। কি বললাম? যারা ইলেকশনের মাধ্যমে আসছে এরম ব্যক্তিরা, যারা মেনলি এমপি এবং এমএলএ, তারাই কিন্তু একমাত্র ভোট দেয়। তো দেখো, লোকসভার সদস্যরা দেবে, নির্বাচিত রাজ্যসভার সদস্যরা দেবে। এমপি কিন্তু দু রকমেরই হয়, লোকসভার এমপিও হয়, রাজ্যসভারও কিন্তু এমপি হয়। আর এমএলএ এখানে শুধু বিধানসভার এমএলএ কিন্তু ভোট দেয়। ঠিক আছে, তাহলে নির্বাচিত লোকসভার সদস্য প্লাস নির্বাচিত রাজ্যসভার সদস্য প্লাস নির্বাচিত রাজ্যের বিধানসভা এবং দিল্লি ও পন্ডিচেরির বিধানসভার সদস্যরা, মানে দিল্লি ও পন্ডিচেরিতে যেহেতু বিধানসভা রয়েছে তাই সেখানের এমএলএরাও কিন্তু ভোট দেয়। এই সমস্ত ব্যক্তিবর্গরা মিলে রাষ্ট্রপতিকে ভোট দেয়। আমি তুমি ভোট দিই না, কোনোদিনও তুমি কিন্তু দেখোনি যে রাষ্ট্রপতিকে ভোট দিতে যাচ্ছে আমাদের মতন সাধারণ মানুষরা। আমরা ভোট দিই এমপিদের, আমরা ভোট দিই এমএলএদের, কিন্তু সেই এমএলএ এমপিরা মিলে ভোট দেয় হচ্ছে রাষ্ট্রপতিকে। ঠিক আছে, ইলেক্টেড এমপি এমএলএরা, বারে বারে কথাটা জোর দিচ্ছি আমি, ইলেক্টেড, এই যে নির্বাচিত, কারণ এটা মাথায় রাখতে হবে। এবং মনোনীত সদস্য মানে যারা নমিনেশনের মাধ্যমে আসছে, মানে কারা? ওই যে বললাম 12 জন মেম্বার রাজ্যসভায় রাষ্ট্রপতি নমিনেট করে, তারা ভোট দেয় না। আগে লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের মানুষকে কিন্তু রাষ্ট্রপতি ভোট দিত, তারা ভোট দেয় না। এই যে বিষয়গুলো কিন্তু নট অ্যালাউড ইন রাষ্ট্রপতির কেস। ঠিক আছে, গোপন ভোটের মাধ্যমে হয়। এই ভোটিং পদ্ধতিটাকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বাই দ্য মিনস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। তো একটা হজবরলা পদ্ধতি রয়েছে, বেশ কঠিন জটিল পদ্ধতি। নর্মাল মানে আমি গিয়ে ভোট দিলাম, আমার একটা ভোট মানে রাষ্ট্রপতিও একটা ভোট পেলো, এরকম কিন্তু নয়। প্রথমত আমরা ভোট দিই না, আমরা ধরো বিধানসভায় ভোট দিই, আমরা লোকসভায় ভোট দিই, আমরা গিয়ে ভোট দিলাম আমার পছন্দের প্রার্থীকে, আমার একটা ভোট কিন্তু তার কাছে এক ভোট হিসাবেই গেল। আমার বাড়িতে 5টা লোক, মানে বাড়ি থেকে 5টা ভোট গেল। এখানে কিন্তু তা নয়, এখানে একটুখানি পদ্ধতিটা আলাদা। কারণ রাষ্ট্রপতিকে যারা ভোট দিচ্ছে তারা হচ্ছে আমাদেরই প্রতিনিধি, আমাদের বলতে পারো মুখপাত্র হিসাবে, বা আমাদের রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধি হিসাবে তারা কিন্তু গিয়ে ভোট দিচ্ছে। তাই এখানে যারা ভোট দেয় এমপি এবং এমএলএদের ভোটের মান কিন্তু আলাদা, এবং সেটা বের করার কিছু পদ্ধতি রয়েছে। মানে একটা এমএলএর ভোটের মান বার করতে গেলে, মানে আমার ভোটের মান যেমন 1, তেমন একটা এমএলএর ভোটের মান 1 নয়, কারণ সে কিন্তু হাজার হাজার মানুষের প্রতিনিধি, আমাদের মাথা। তা আমাদের মুখপাত্র যেহেতু সে, তাই ভোটের তার মানটাও বেশি। যে যত মানুষের বেশি ভোট নিয়ে বসে রয়েছে যে এমএলএ, তার কিন্তু ভোটের মানটাও বেশি হবে। তাহলে একটা এমএলএর ভোটের মান বার করতে গেলে রাজ্যের জনসংখ্যাকে ডিভাইড করা হয় মোট নির্বাচিত এমএলএ ইন্টু 1000। কিচ্ছুরা শুনে মনে হতে পারে কি না কি একটা ব্যাপার, সোজা পদ্ধতি। মানে আমরা জিনিসটাকে এত বেশি জটিলে যাব না, ছোট্ট মানে ব্যাপারটা বোঝো ক্যালকুলেশনটা। টোটাল রাজ্যের যতগুলো জনগণ, ধরে নাও 1000টা জনগণ, সেটাকে ভাগ করা হচ্ছে, আমি ধরে নিলাম 1000টা জনগণ রয়েছে, ঠিক আছে, বা ধর 10,000টা জনগণ রয়েছে, সেটাকে ভাগ করা হচ্ছে মোট নির্বাচিত এমএলএ। কতগুলো এমএলএ রয়েছে? আমি ধরে নিচ্ছি 100টা এমএলএ রয়েছে। তাহলে একটা এমএলএর মাথা পিছু কতগুলো করে মানুষ আসছে? সিম্পল ভাষা না, বোঝো, 10,000 জন পুরো আমার রয়েছে আমার এলাকায়, তার মধ্যে টোটাল 100টা কিন্তু এমএলএ, বা 10টা এমএলএ ধরি, একটু বেশি হয়ে গেল, 10টা এমএলএ, ঠিক আছে। এবার প্রত্যেক এমএলএর মাথা পিছু কতগুলো করে মানুষের তারা প্রতিনিধিত্ব করছে? তাহলে কাটাকুটি করো 1000, মানে একটা এমএলএ 1000টা মানুষের প্রতিনিধি, ঠিক আছে। এবার এখানে এই 1000 দিয়ে গুণ করার কারণ হচ্ছে, এটা ওই আসল হিসাবটা তার এত সোজা সাপটা নয়, ওটা পয়েন্টে আসে, ঠিক আছে। মানে ধরে নাও আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 7 কোটি, প্রায় 8 কোটি 9,30,520 জন। এবার সেটাকে ভাগ করা হলো 93 দিয়ে, হ্যাঁ, এরমভাবে ধরো 273 দিয়ে। এরমভাবে যখন হিসাবটা হয় তখন ওটা হিজিবিজি হিসাব আসে পয়েন্টে, তার জন্য ইনটু করা হয় 1000 দিয়ে। তো তাই এই 1000টা দিয়ে গুণ করা হচ্ছে, বাকি যে মানটা দাঁড়াচ্ছে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে পার এমএলএ এর ভোটের মান দাঁড়াচ্ছে 1000। দাঁড়ালো তো? হ্যাঁ, 1000 দাঁড়াচ্ছে। তাহলে এই ইলেকশনের ক্ষেত্রে একটা এমএলএ ভোট দিলে তার ভোটের মান 1 হবে না,
সে হাজারটা মানুষের প্রতিনিধি, হাজারটা মানুষের মুখপাত্র, তাই তার ভোটের মান হবে হচ্ছে 1000। একটা এমএলএ 10 জন দিচ্ছে 10,000। ঠিক আছে, এমএলএদের ক্ষেত্রে অনেকটা এরমই, এমপিদের ক্ষেত্রেও। তো এমপিদের ভোটের মান হচ্ছে মোট এমএলএদের ভোটের মূল, মানে টোটাল এমএলএ যে ভোটগুলো পেলো তাদের টোটাল অ্যাডিশন ডিভাইড করা হবে টোটাল নির্বাচিত এমপি, মানে সমস্ত এমএলএদের যা ভোটের মান দাঁড়াচ্ছে, ধরে নাও এরমভাবে হাজার হাজার করতে করতে 1,00,000 দাঁড়িয়ে পড়েছে, ভাগ করা হবে ধরে নাও যে কটা এমপি রয়েছে, তার মাধ্যমে কি হবে না এমপিদের মাথা পিছু কতগুলো করে এমএলএ রয়েছে সেটা হিসাব হয়ে যাবে, সোজা ভাগ, এবং তার মাধ্যমে আমরা বার করতে পারবো যে একটা এমপির ভোটের মান কত। এবার গভীরে গেলে আরও বিস্তারে অনেক কিছু বলা রয়েছে, কোর্সে আমি টাইম নিয়ে বলেছি, এখানে বলার টাইম নেই আমার কাছে, ছোট করে দেখে নাও। তো এই বিষয়টা কিন্তু রয়েছে রাষ্ট্রপতির ভোটের ক্ষেত্রে, এরমভাবে কিন্তু ভোট হয় এবং গোপন ভোটের মাধ্যমে ব্যালট বক্সে ভোট হয়, ইভিএম মেশিনে ভোট হয় না। ঠিক আছে, এবার নির্বাচনী মনোনয়ন, অর্থাৎ একজন ব্যক্তি রাষ্ট্রপতি ভোটে দাঁড়াতে গেলে তার কি হতে হবে, তার যোগ্যতা থাকতে হবে। এক তো হচ্ছে ওইসব 35 বছর বয়স, নাগরিক হতে হবে, অফিস অফ প্রফিট থাকলে চলবে না, তার সাথে সাথে কিন্তু তার সমর্থন চাই, 50 জন তাকে তার নামটাকে দেবে যে হ্যাঁ এই ব্যক্তিটা কিন্তু ভোটে দাঁড়ানোর যোগ্য, মানে আমি বললাম রাষ্ট্রপতি হবো এরকম করে হয় না, 50 জন ব্যক্তি তার হয়ে বলবে এবং তার সাথে আরো 50 জন ব্যক্তি তাকে সমর্থন করবে, আলটিমেটলি গিয়ে কিন্তু সেই ব্যক্তিটা ভোটে দাঁড়াতে পারবে, রাষ্ট্রপতির ভোটে। ব্যাপারটা বোঝো, মানে আমার ইচ্ছা হয়েছে আজকে আমি গিয়ে রাষ্ট্রপতির ভোটে দাঁড়িয়ে পড়েছি তা কিন্তু হবে না, রাষ্ট্রপতির ভোটে দাঁড়ানোর জন্য কি করতে হবে না সেই ব্যক্তিটাই কিন্তু বিভিন্ন ব্যক্তি মানে মেম্বার দ্বারা কিন্তু সমর্থিত হতে হবে, তারপরে তুমি ভোটে অ্যাটলিস্ট দাঁড়াতে পারবে, যেটা তো অনেক দূরের কথা। ঠিক আছে, রাষ্ট্রপতি বিভিন্ন রকম ইমার্জেন্সি ক্ষমতা রয়েছে, জাতীয় জরুরি অবস্থা রয়েছে 352 মাধ্যমে, আমরা জানি যে যুদ্ধ বা ওয়ার বলতে পারো, এক্সটার্নাল কোনো আক্রমণ হতে পারে যার কারণে কিন্তু জরুরি অবস্থা দেশের মধ্যে জারি হয়, যার মধ্যে মন্ত্রিসভা যদি লিখিত দেয় রাষ্ট্রপতি কিন্তু কি করতে পারবে, জরুরি অবস্থা জারি করতে পারবে, এবং সেটাই কিন্তু পার্লামেন্ট দ্বারা 1 মাসের মধ্যে অনুমোদিত হতে হবে, এবং প্রত্যেক 6 মাস অন্তর কিন্তু এটাকে বাড়াতে হবে। জরুরি অবস্থা নিয়ে একটা গোটা ক্লাস আমি করিয়ে রেখেছি, ইউটিউবে সার্চ করতে পারো, বা পরে কোনো একটা ক্লাসে আবারও করিয়ে দেবো। ঠিক আছে, 356 মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। নেক্সট, আর্থিক জরুরি অবস্থা, দেশের মধ্যে যদি কোনো রকমের আর্থিক সংকট দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থাও জারি করতে পারে। ঠিক আছে, রাষ্ট্রপতির ব্যাপারে কিন্তু সমস্ত তথ্য আমরা দেখে ফেললাম, এবার আমরা দেখে নেব একই রকম রাষ্ট্রপতির মানে অ্যাসিস্ট্যান্ট বলতে পারো উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি সেই দায়িত্বটা পালন করে। তাহলে রাষ্ট্রপতি ডান, এবার আসছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির যে পদ 52 আর্টিকেলের মাধ্যমে আমরা দেখলাম রাষ্ট্রপতির কিন্তু রাষ্ট্রপতি পদে থাকার অধিকার দিচ্ছে আর্টিকেল 52, ঠিক সেরমভাবে আর্টিকেল 63-তে বলছে উপরাষ্ট্রপতির পদের অস্তিত্ব। নেক্সট হচ্ছে আর্টিকেল 64 বলছে, দেখো 63-তে এটা এই 3টে আর্টিকেল ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 63 বলছে উপরাষ্ট্রপতি বলে একজন ব্যক্তি থাকবেন, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। এবার তার কাজ কি, তার প্রধান দুটো আর্টিকেল ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল 64, আর্টিকেল 65। আর্টিকেল 64-তে বলছে রাজ্যসভার মেম্বার, অর্থাৎ দেখো লোকসভার একজন হেড থাকেন তোমরা জানো, যাকে বলা হয় লোকসভা স্পিকার, লোকসভার অধ্যক্ষ, যে লোকসভাটাকে ম্যানেজ করে কন্ট্রোল করে, ঠিক তেমনভাবেই না রাজ্যসভারও এরম একটা অধ্যক্ষ থাকে যাকে বলা হয় রাজ্যসভার চেয়ারম্যান। এবার এই যে চেয়ারম্যান পদে কে বসেন না আমাদের উপরাষ্ট্রপতি কিন্তু ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান পদে কিন্তু বসেন। এবার এই অধিকারটা দিচ্ছে আর্টিকেল 64, চেয়ারম্যান অফ রাজ্যসভা হবে উপরাষ্ট্রপতি, সেটা কিন্তু আর্টিকেল 64 বলছে। 65 আর্টিকেল বলছে যে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতি সেই দায়িত্বটা পালন করবে। ঠিক আছে, আর বাকিগুলো না দেখলেও চলবে, উপরাষ্ট্রপতি নির্বাচন, মেয়াদ, শূন্য পদ দেখে নিতে পারো, একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো। বাকি এই 3টে আর্টিকেল মুখস্থ করলেই কাফি। 63 আর্টিকেল উপরাষ্ট্রপতির পদের উপস্থিতি। 64 আর্টিকেল বলেছে যে আমাদের রাষ্ট্রপতি যে রাজ্যসভার চেয়ারম্যান হবে সেটা বলেছে। 65 আর্টিকেল বলছে রাষ্ট্রপতির পদ যখন শূন্য হবে তখন উপরাষ্ট্রপতি সেই দায়িত্বটা পালন করবে, মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বাকিগুলো হাঁটাও, দরকার নেই। চলো, এবার উপরাষ্ট্রপতির নির্বাচনটাও সেম পদ্ধতিতে হয়, রাষ্ট্রপতির মতনই হয়, কিন্তু এখানে একটা গল্প আছে। গল্পটা কি,
এখানে গল্পটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমরা রাষ্ট্রপতি ইলেকশনে কি দেখলাম, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। প্রেসিডেন্টের ইলেকশনে আমরা কি দেখেছি, প্রেসিডেন্ট ইলেকশনে দেখেছি যে কারা ভোট দেয় না, এমপিরা ভোট দেয়, সাথে এমএলএরা ভোট দেয়, কিন্তু সবাই হচ্ছে ইলেক্টেড। এই কথাটা তখন বারে বার বলছিলাম, মানে নির্বাচিত। কিন্তু এক্ষেত্রে কিন্তু গল্পটা একটুখানি আলাদা। এখানে কারা ভোট দেয় জানো তো, এখানে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে শুধুমাত্র এমপিরা দেয়, শুধুমাত্র এমপিরা দেয়, কিন্তু তার মধ্যে মানে এমএলএ থাকে না, মোদ্দা কথা এখানে এমএলএ থাকে না, শুধুমাত্র এমপিরা দেয়, কিন্তু ইলেক্টেডরাও দেন, সাথে নমিনেটেডরাও কিন্তু দিয়ে থাকেন। মনে থাকবে কি বললাম, মাথায় ঢুকি নাও। রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি ইলেকশনে যারা ভোট দেয় ব্যাপারটা অনেকটা কাছাকাছি সেম, একটু আলাদা। রাষ্ট্রপতি ইলেকশনে কিন্তু রাজ্যসভার মেম্বাররা ভোট দেবেন, লোকসভার মেম্বাররা ভোট দেবেন এবং বিধানসভার মেম্বাররাও কিন্তু ভোট দেবেন, কিন্তু সবাই ইলেক্টেডরা। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কি হয়, শুধুমাত্রই আমাদের পার্লামেন্টের মেম্বাররা ভোট দেয়, মানে রাজ্যসভা এবং লোকসভার, কিন্তু তার মধ্যে ইলেক্টেড মেম্বাররাও থাকে, মানে ডাইরেক্ট যারা ভোটের মাধ্যমে আসছে, আর যারা নমিনেটেড হয়ে আসছে তারাও কিন্তু থাকে। নমিনেটেড মানে ওই যে 12 জন 2 জন বলেছিলাম। তো এটা হচ্ছে সব থেকে মূল পার্থক্য, এরাও ইলেকট্রাল কলেজের মাধ্যমেই হয়। তাহলে নির্বাচিত ও মনোনীত লোকসভা রাজ্যসভার সদস্যরা ভোট দেন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনীত ভোট দিতে পারেন না, যারা মনোনীত হন তারা ভোট দিতে পারেন না, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে পারেন। ঠিক আছে, এখানেও কিন্তু ভোটিং পদ্ধতি সেম, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বাই দ্য মিনস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। এবং এখানেও কিন্তু গোপন ব্যালটের মাধ্যমে হয়, এবং এমএলএরা কিন্তু ভোট দেন না রাষ্ট্রপতির মতন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা আলোচনা করছি। নেক্সট দেখো, যোগ্যতা, একই যোগ্যতা, 35 বছর বয়স লাগবে, নাগরিক হতে হবে, এবং এক্ষেত্রে দেখো প্রেসিডেন্টের ক্ষেত্রে যেই যোগ্যতাটা বলা হয় সেটা হচ্ছে তোমাকে কি হতে হবে, তোমাকে লোকসভার এমপি হওয়ার যোগ্য হতে হবে, লোকসভার এমপি হওয়ার যোগ্য হতে হবে। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে বলা হয় যে না, তোমাকে রাজ্যসভার এমপি হওয়ার যোগ্য হতে হবে, এটা বলে রেখেছে। তাছাড়া কোনো লাভজনক পদে থাকা যাবে না, এটা আমরা জানি। নেক্সট দেখো, মেয়াদ জানি আমরা 5 বছরের সেম, পূর্ণ নির্বাচিত কিন্তু হতে পারে, মেয়াদ শেষ হলেও নতুন উপরাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া পর্যন্ত সে পদে থাকে। একটা ব্যক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও যতদিন না নতুন উপরাষ্ট্রপতি আসছে ততদিন কিন্তু তিনি পদে থাকবেন। শপথ দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতির সামনে শপথ গ্রহণ করেন, রাষ্ট্রপতির সামনে কিন্তু শপথ গ্রহণ করেন। দেখো প্রেসিডেন্টের কথা মাথায় রাখবে, প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন কার কাছে, এটাও পরীক্ষা জিজ্ঞেস করে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে, সিজিআই এর কাছে কিন্তু শপথ বাক্য পাঠ করেন। ঠিক আছে, সিজিআই কিন্তু ওথ দেওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। আর এক্ষেত্রে কি হয়, রাষ্ট্রপতির সামনে কিন্তু শপথ বাক্য পাঠ করে। প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ হচ্ছে সিজিআই এর কাছে, আর ভাইস প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ হচ্ছে প্রেসিডেন্টের কাছে। এই জায়গাগুলো থেকে প্রশ্ন করে, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় একদম ঢুকিয়ে নাও। নেক্সট নেক্সট হচ্ছে সংবিধান রক্ষক ও পালন করা শপথ। তার যে শপথটা হয় সেটা কিসের জন্য, সংবিধানকে রক্ষা করা এবং পালন করা। ঠিক আছে, নেক্সট হচ্ছে উপরাষ্ট্রপতি চাইলে কিন্তু পদত্যাগ করতে পারে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে। উপরাষ্ট্রপতিকে সরানোর পদ্ধতি কি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতিকে সরানোর যে পদ্ধতি ছিল সেটা কিন্তু, যে ইমপিচমেন্ট পদ্ধতি, সেটা কিন্তু লোকসভা রাজ্যসভা উভয় কক্ষেই উত্থাপন করা যেত। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কি হয়, উপরাষ্ট্রপতিকে সরানোর পদ্ধতি কেবলমাত্র রাজ্যসভাতেই শুরু করা যেতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, এবং লোকসভাকেও তাতে সম্মতি দিতে হবে, মানে শুরু করতে হবে রাজ্যসভায়, তারপরে সেটা লোকসভাকেও সম্মতি দিতে হবে, এবং নোটিশ দিতে হবে রাষ্ট্রপতির মতনই 14 দিনের। ঠিক আছে, কিন্তু কোনো কারণ উল্লেখ করা নেই, রাষ্ট্রপতিকে সরানোর পিছনে যে কারণ উল্লেখ রয়েছে যেমন সংবিধান লঙ্ঘন, এক্ষেত্রে কিন্তু কোনো কারণ উল্লেখ করা নেই। ঠিক আছে, পাওয়ার বিভিন্ন রকম পাওয়ার রয়েছে, যার মধ্যে এক হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে পাওয়ার রয়েছে, রাজ্যসভা পরিচালনা করার তার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, রাষ্ট্রপতির যে ভূমিকা, যখন রাষ্ট্রপতির পদ খালি হয়ে যায় তখন উপরাষ্ট্রপতির যে ভূমিকা সেগুলো শুরু হয়। মেনলি কখন হয়, রাষ্ট্রপতি মারা গেলে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে, রাষ্ট্রপতি অপসারণ হয়ে গেলে, রাষ্ট্রপতি বিদেশে গেলে, মানে ঘুরতে গেলেও কিন্তু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুটোই কিন্তু ডান, আমরা দুটোই জিনিসটা ভালো মতন বুঝে গেলাম। এবার আমরা কিছু কোয়েশ্চেন করব,
যারা ক্লাসটা ভালো মতন মন দিয়ে করলে তারাই কয়েকটা কোশ্চেন রেখেছি, দেখলে একদম জল ভাত একদম তুড়ির মতন ওড়াতে পারবে, আর যারা ভালো করে করনি তারা এমনিও পারবে না। অবশ্যই তোমরা নিজেদের কমেন্ট বক্সে কিন্তু উত্তরটা জানাবে যে কোন 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 কোশ্চেনের কি উত্তর হচ্ছে, এবং এগিয়ে যাবে, ঠিক আছে? দেখো সোজা একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন এসছে WBSI প্রিলিমস 2019-এ, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইতে এসেছিল, জল ভাত প্রশ্ন, দেখবে ওরাবে। বলেছে ভারতের রাষ্ট্রপতি কার্যকাল কত বছরের? আমি এই উত্তর দিতে পারবো না, যা পড়ালাম তারপরে আর এই উত্তরটা দেওয়ার মতন নয়, এটা তোমরা হোমওয়ার্ক, আমি এগুলো ম্যাক্সিমাম দেখবে হোমওয়ার্ক দিয়ে দেবো, যেটা বলার দরকার বলবো। কতদিনের মেয়াদ হয় রাষ্ট্রপতির? উত্তর দিয়ে দাও কমেন্ট বক্সে। নেক্সট সিএইচএসএল আসা প্রশ্ন বলছে আহ, বলছে রাষ্ট্রপতি সম্মতি এবং শপথ সংবিধান লিখিত ধারাগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? ভেরি 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 ইম্পর্টেন্ট আর্টিকেল। বলেছে রাষ্ট্রপতির শপথ কোথায় লেখা রয়েছে, রাষ্ট্রপতির ওথ কোথায় লেখা রয়েছে? আগেও পড়িয়েছি, এই সিরিজের প্রথম ক্লাসেই পড়িয়েছি, যেখানে রাষ্ট্রপতির শপথ নিয়ে একটা আর্টিকেল মুখস্থ করেছিলাম। এই যে 6 লিখলাম, পাশে একটা ও লিখে দিলাম, 0 লেখো ও লেখো একই রকম দেখতে, শতে লিখলাম ওথ, মানে কি হচ্ছে শপথ, ওথকেও শপথ বলা হয়। তো রাষ্ট্রপতির শপথ আর্টিকেল 60। চলো বড় বড় লেখা হয়ে গেছে। নেক্সট দেখো, বলছে কোন ভারতীয় রাষ্ট্রপতি ইন্ডিয়ান পোস্ট অফিস সংশোধনী বিল 1986, ভেরি ইম্পর্টেন্ট, 3টে স্টার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোমওয়ার্ক, উত্তরগুলো আমার কমেন্ট বক্সে চাই, এগুলো আমি উত্তর দেবো না। কোন ভারতীয় রাষ্ট্রপতি ইন্ডিয়ান পোস্ট অফিস সংশোধনী বিল 1986 এর জন্য পকেট ভিটো প্রয়োগ করেছিলেন? পারবে তো? কমেন্ট বক্সে উত্তর চাই। নেক্সট দেখো, WBCS মেন্স একটা প্রশ্ন বলছে ভারতের রাষ্ট্রপতি ড্যাশের সমান সাংবিধানিক ক্ষমতা ভোগ করে? কার মতন মানে ক্ষমতা ভোগ করে দেশের রাষ্ট্রপতি, আমাদের দেশের রাষ্ট্রপতি? চীনের রাষ্ট্রপতি প্রধান, রাষ্ট্রপ্রধানের সমসমান? একদমই নয়। চীনের রাষ্ট্রপতি, চীন কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তাদের রাষ্ট্রপতি সব, যেমন ইউএসএ তে দেখবে, আমাদের ভারতবর্ষে যেমন রাষ্ট্রপতি সেই অর্থে কোনো ক্ষমতা নেই, কিন্তু আমেরিকায় দেখবে সেখানে কিন্তু রাষ্ট্রপতি সর্বে সর্বা, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন, তেমনি চীনেও তাই, রাশিয়াতেও তাই, পুতিন যে ভ্লাদিমির পুতিন রয়েছেন তিনিও কিন্তু রাষ্ট্রপতি। তাই এই সব দেশের মতন কিন্তু আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি ক্ষমতা ভোগ করে না, ইউএস এর ক্ষেত্রেও হবে না। যেটা হবে সেটা হচ্ছে ব্রিটেনের শাসক, অর্থাৎ ব্রিটেনের যে কুইন বা কিং রয়েছেন, কুইন ব্রিটেনের রানী, তার আর ভারতের রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা অনেকটা সমসাময়িক, কারণ ব্রিটেনও কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফলো করে, সংসদীয় শাসন ব্যবস্থা ফলো করে, যার মধ্যে তাদের প্রধানমন্ত্রী সব। নেক্সট দেখো, এনটিভিসিতে আসা প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি উল্লেখ রয়েছে? বলার কিছু নেই, কমেন্ট বক্সে হোমওয়ার্ক আসা চাই, ইমপিচমেন্টের পদ্ধতি। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেয়? ভেরি ইম্পর্টেন্ট, এটা বলে দিই, ভারতের রাষ্ট্রপতি শপথ নেয় হচ্ছে সিজিআইয়ের কাছে, পদত্যাগপত্র জমা দেয় কার কাছে? উপরাষ্ট্রপতির কাছে, উপরাষ্ট্রপতির কাছে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেখেছি কয়েকটা, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের গোটা চ্যাপ্টার। গোটা চ্যাপ্টার মানে জিনিসটা তোমরা যদি আরো মানে ভালো করে পড়তে চাও, বিভিন্ন জিনিস আমি আরো ভালো করে টাইম নিয়ে পড়াতে পারি, সেগুলো এখানে পড়ানো সম্ভব হয় না কারণ টাইমের অভাব। বাকি যদি মানে পড়তে চাও তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া যেটুকুনি পড়ালাম পুরো চ্যাপ্টারটা কিন্তু কভার হলো, আর তোমরা নিজেরাও যদি এখন পিওয়াইকিউ ট্রাই করো তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেম্প করতে পারবে, এটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে। চলো বাকি আর হাতছাড়া করো না, সময় কিন্তু বেশি নেই, শুরু হয়ে গেছে 5ই জানুয়ারি থেকে কোর্স। এবার এই নাম্বারে এখনো যদি মনে করো যোগাযোগ করবে, করতে পারো, নতুন বছর হাতে, নতুন একটা অপরচুনিটি কাজে লাগাও, চাকরি নাও, বেরিয়ে যাও। চলো বেস্ট উইশেস সবার জন্য, ভালো, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, ততদিন টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।